দেশ এবং দেশের অর্থনীতির হালচাল নিয়ে আলোচনা অনুষ্ঠান চলতি হওয়ার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাম্প্রতিক সময়ে ভারতের একটি সিদ্ধান্তে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হয়ে গেছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা হচ্ছে একটি দেশ যখন আরেকটি দেশের বন্দর কিংবা পথ ব্যবহার করে তৃতীয় আরেকটি দেশে তার পণ্য রপ্তানি করে, সেটিকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বলে। এই সুবিধা রপ্তানিকারকদের জন্য বিশেষভাবে জরুরি, কারণ রপ্তানির প্রবৃদ্ধি কিছুটা হলেও নির্ভর করে এ ধরনের সুবিধার উপরে। আমাদের দেশের রপ্তানির ক্ষেত্রে তৈরি পোশাক খাত নিঃসন্দেহে একটি বড় উৎস। সেক্ষেত্রে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা কীভাবে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে প্রভাবিত হয়েছেন সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। এবং আজকের আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সালাউদ্দিন চৌধুরী, চেয়ারম্যান স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড, এবং সঞ্জয় কুমার নাহা, ডিরেক্টর রোজ ইন্টিমেটস লিমিটেড। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাতিল হয়ে গেল, এটা নিয়ে আসলে আমাদের বর্তমানে চিন্তাভাবনাটা কি? আসলে ট্রান্সশিপমেন্ট যেটা ছিল, আমি মনে করি যে সেটা হলো মূলত ভারতের জায়গা ব্যবহার করে আমরা নেপাল এবং ভুটানে আমরা মাল পাঠাতাম, এবং সেখানে আমরা যেটা জানতে পেরেছি যে 35টার মতো ট্রান্সশিপমেন্ট হয়েছে সেখানে, এবং সেখানে লেনদেনও প্রায় 5,000 কোটি টাকা। সেটা আমরা মনে করি খুব নগণ্য। আমি মনে করি যে ভারত যেটা বাতিল করেছে সেটা আমাদের দেশে খুব বেশি প্রভাব পড়বে বা আমাদের তৈরি পোশাক শিল্পে প্রভাব পড়বে বলে আমি মনে করি না। আমরা দেখেছি যে আমাদের এখানে সরকার থেকে বলা হয়েছে যে এই সিলেট বিমানবন্দর তারা ভিজিট করেছে আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয়, এবং তারা বলছে যে লোকাল যে বিমানবন্দরগুলো সেইগুলোকে কাজে লাগাবো। সো আমরা যদি আশেপাশে ভারতের এই লোকাল বিমানবন্দর, সিলেট বিমানবন্দর থেকে শুরু করে আমরা রাজশাহী বিমানবন্দর এগুলো কাজে লাগাতে পারি, তাহলে আমরা মনে করি এখান থেকে যদি আমরা কার্গো ফ্লাইটের মাধ্যমে মালগুলো পাঠাতে পারি, সেটা আমাদের জন্য বিশাল একটা সুবিধা হবে, আরও প্লাস পয়েন্ট হবে। এবং ট্রান্সশিপমেন্টের যে ব্যাপারটা আমি মনে করি, সেটা আমি মনে করি যে বাংলাদেশ ভারতের কোনো দ্বন্দ্ব বা ইয়ের ফলে যেটা বাতিল হয়েছে সেটা আমি আসলে মনে করি না, আমার মতে আর কি। আমি মনে করি যে পশ্চিমবঙ্গের সাথে দিল্লির একটা ব্যাপার আছে, সেখানে হয়তো তারা চাচ্ছে না যে পশ্চিমবঙ্গকে প্রায়োরিটি দিতে, সেই জন্য মনে হচ্ছে তাদের এই ট্রান্সশিপমেন্টটা বাতিল করেছে বাংলাদেশের সাথে। সো আমরা মনে করি যে আমাদের তৈরি পোশাক শিল্প যেটা আসলে আমরা তো ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা আসলে সি পথে পাঠাই, সমুদ্র পথে পাঠাই। সো যেটা আমাদের আসলে বায়ার থেকে আমাদের ডিলে হয়ে গেলে যেটা আমরা পাঠাই সেটা আমরা প্লেনে পাঠাই, এয়ার শিপমেন্ট বলে, সেটা আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কার্গোর মাধ্যমে যদি কার্গো শিপমেন্ট এয়ারের মাধ্যমে যদি আমরা মাল পাঠাতে পারি, আমরা আমাদের লোকাল বিমানবন্দরগুলোকে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমরা মনে করি এই ট্রান্সশিপমেন্ট যেটা বাতিল করলো ভারত, সেটা আমাদের দেশে কোনো, আমাদের তৈরি পোশাক শিল্পে কোনো প্রভাব পড়বে না। অনেক ধন্যবাদ সালাউদ্দিন চৌধুরী। সঞ্জয় কুমার, না আপনার কাছে আসছি। এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলো, আমাদের কি এতে করে আসলে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে? সত্যি কথা বলতে, আপনার যখন এইরকম একটা সুযোগ বন্ধ হয়ে যায়, তখন আরেকটা সুযোগ খুলে, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। বায়ার সবসময় চিন্তা করে যে আমার একটা ফাস্টার হইতে হবে এবং সস্তায় হইতে হবে। তো সে একটা ফাস্টার এবং সস্তা ওয়ে পাইছিল যদি কলকাতা হয়ে যায়, যেটা হয়তো, এবং ইউরোপের অনেক ব্র্যান্ডেরা কলকাতার পোর্ট ইউজ করে এরা ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিটা নিত। তো ওইটা যেমন ইন্ডিটেক্স সবসময় নিয়ে থাকে। এখন আপনার স্প্যানিশ ব্র্যান্ড ইন্ডিটেক্স, যারা, ব্রাস্কা, ওই ব্র্যান্ডগুলি এরা সবসময় ট্রান্সশিপমেন্ট কলকাতা হয়ে আনে। তো এখন যদি আমি এই শিপমেন্টটা যদি আমার এখান থেকে করতে পারি, এটা আমার এখানে যদি চিপার হইতো, তাহলে কিন্তু সে ওইটা আমার দেশ থেকে কলকাতা নেওয়া পর্যন্ত তার একটা বাড়তি সময় লাগতেছে। এই সময়টা যদি আমি এখান থেকে যদি ওই মেকানিজমটা করে, এটা গভর্নমেন্ট সাপোর্টের ব্যাপার, গভর্নমেন্ট পলিসির ব্যাপার, যে আমি কিভাবে এটা এখান থেকে কার্গো ফ্লাইট যদি আমি বাড়াইতে পারি আরও, তখন মানে আমার বায়াররা আর সে আরেক দেশের কথা চিন্তা করবে কেন, আমার কাছ থেকে যদি সস্তায় পায়। তো ওই ফ্যাসিলিটিটা তৈরি করে দিতে আমাদের গভর্নমেন্টকে, যে আমি যদি আরও কয়েকটা এয়ারপোর্ট ইউজ করে আমার আরও কিছু কার্গো ফ্লাইট আমি অ্যারেঞ্জ করে যদি এই ফ্লাইটগুলি, এবং অবশ্যই এটা সস্তায় হইতে হবে, যেই কারণে বায়াররা ইন্ডিয়ান পোর্টটাকে ইউজ করতো। তো ফাস্টার হইতে হবে, যদি আমার দেশ থেকে সরাসরি যায় ফ্লাইটটা, তাহলে আরও ফাস্টার এটা। তো ওই কারণে ওই ফ্যাসিলিটিটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিয়ে করে দিতে পারলে এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি। আমাদের একটা এয়ারপোর্ট, মানে যখন নাকি আমি এই জিনিসটা করবো, অনেক লোকের কর্মসংস্থান হবে, হ্যান্ডলিং এই বিষয়গুলির জন্য আরও লোকজন লাগবে। তো ওই অ্যাকোমোডেশনটা তৈরি করতে হবে, ওয়্যারহাউস ফ্যাসিলিটি করতে হবে, যেগুলি সিলেটে চালু হলো। এইরকম যদি আমরা চিটাগংকে কাজে লাগাইতে পারি, ইভেন কক্সবাজার এখন অনেক বড় রানওয়ে করতেছে, আমরা যদি ওখান থেকে চালু করতে পারি, এই সারাউন্ডিংয়ে যখনই আমাদের কোনো এটা একটা অপরচুনিটি আসছে, গভর্নমেন্ট যদি চায় এটা কিন্তু করতে পারে। আমাদের এয়ারপোর্টও আছে, এবং ওখানে ওয়্যারহাউস ফ্যাসিলিটিগুলি কুইক করে এটাকে আরও কিছু কার্গো ফ্লাইট ব্যবস্থা করে, আমার ধারণা এটা আমাদের জন্য ভালো কিছু হবে। তার মানে আপনি বলছেন যে চ্যালেঞ্জটাকে আমরা অপরচুনিটি হিসেবে নিতে পারি এবং এটাকে কাজে লাগিয়ে আরও ভালো কিছু আমাদের পক্ষে করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ,
আমার ধারণা এটা যেহেতু আমার ইনফ্রাস্ট্রাকচার আছে অলরেডি, এয়ারপোর্টগুলি এক্সিস্ট আছে, ওখানে অত ফ্লাইট থাকে না। আমি যদি কার্গো ফ্লাইট চালু করি এটা আমার জন্য অপরচুনিটি। সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে আসছি। সঞ্জয় কুমার ইনফ্রাস্ট্রাকচারের কথা বললেন। আমাদের বর্তমান পরিস্থিতি যদি চিন্তা করি তাহলে ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী আমরা আসলে কোন পরিস্থিতিতে আছি, কি অবস্থা আমাদের? আসলে আমাদের যে দুইটা পোর্ট আপনারা জানেন, মংলা এবং চট্টগ্রাম পোর্ট, পোর্টগুলোকে আসলে বিশ্বমানের করা যায়। আমরা এত বড় পোর্ট পেয়েছি, এত ছোট একটা দেশে এরকম দুইটা পোর্ট পেয়েছি, এইগুলোকে যদি আমরা আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ড করতে পারি তাহলে আমাদের জন্য বিশাল একটা সম্ভাবনা। তাহলে আমাদের এখানে শিপমেন্ট করার জন্য অন্যান্য দেশের ভুটান, নেপাল, ইন্ডিয়া তারা আসবে এখানে এখান থেকে শিপমেন্ট করার জন্য, এবং অন্যান্য দেশ আসবে। আপনারা জেনে খুশি এবং গতকাল আমরা দেখেছি যে বিডার থেকে, ব্যবজা থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যে বে টার্মিনালটা 2030-31-এর মধ্যে চালু করা হবে। এটা চালু করলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব, আমি মনে করি আগেও যদি চালু করা যায় তাহলে আমাদের জন্য বিশাল একটা দুয়ার খুলে যাবে। কারণ বে টার্মিনালের মাধ্যমে আপনারা জানেন পার্শ্ববর্তী ইন্ডিয়া যারা আছে, অন্যান্য ভুটান, নেপাল এবং অন্যান্য দেশও কিন্তু এই পোর্টটাকে ইউজ করবে। এর মাধ্যমে কর্মসংস্থান হবে, সরকার রাজস্ব পাবে, আমাদের শিপমেন্ট দ্রুত আমরা করতে পারবো, কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না আমাদের, অন্যরা আমাদের উপরে এসে এইটাকে ইউজ করতে পারবে। আপনারা জানেন যে এই পোর্ট দুটো যদি আমরা আন্তর্জাতিক মানে করতে পারি, হ্যান্ডেলিং বা সব কিছু যদি আন্তর্জাতিক মানে হয় তাহলে আমাদের জন্য বিশাল সম্ভাবনা দুয়ার খুলে যাবে। সো আমরা মনে করি সেটা আমাদের রপ্তানিও বৃদ্ধি পাবে, পাশাপাশি এই পোর্টগুলোর মাধ্যমে আমাদের সরকার রাজস্ব পাবে, কর্মসংস্থান হবে বিপুল। আমাদের দেশের যে ভূরাজনৈতিক যে ব্যবস্থা, আমরা সেইভাবে রাজনৈতিকভাবে আমরা এগিয়ে যাব পার্শ্ববর্তী দেশগুলোর কাছে। গাজীপুরে এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, ইন্ডাস্ট্রি আছে ম্যাক্সিমাম, সেখান থেকে ঢাকা বাইপাস রোড হচ্ছে, সেখান থেকে সরাসরি চট্টগ্রামে হাইওয়েতে চলে যাবে, 2 ঘন্টার মাধ্যমে চট্টগ্রামে পৌঁছে যাবে মালগুলো। তারপর আশুলিয়ায় আপনারা দেখেছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে। এই যে কাজগুলো যদি দ্রুত করা যায় কমপ্লিট, তাহলে আমরা মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে হাব আশুলিয়া, সাভার, গাজীপুর সহ এখানে ইন্ডাস্ট্রিগুলো দ্রুত শিপমেন্ট করতে পারবে, এখানে অনেক লোকের আরও কর্মসংস্থান হবে, অবকাঠামোগতভাবে আমাদের দেশে এগিয়ে যাবে। সো আমাদের উপর বাইরে আরও ভরসা করতে পারবে আমরা মনে করি। সাথে সাথে সরকার রাজস্বও বেড়ে যাবে, দেশের কর্মসংস্থান বেড়ে যাবে। বে টার্মিনাল থেকে শুরু করে এই যে রাস্তাগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ঢাকা বাইপাস হাইওয়ে, এগুলো দ্রুত কমপ্লিট করতে হবে। তাহলে আমরা মনে করি অন্য দেশের উপর আমরা নির্ভরশীল করতে হবে। আমাদের ছোট দেশ, আমরা এইগুলোকে ইউটিলাইজ করে আমরা ইনশাল্লাহ এক্সপোর্ট সহ আরও অনেক কিছু বাড়াতে পারবো ভবিষ্যতে। এই প্রশ্নটা আমার আপনাদের দুজনের কাছে, সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটের যে পরিবর্তন হয়েছে তার কোনো প্রভাব কি আপনারা দেখতে পাচ্ছেন? কিছু প্রভাব তো থাকেই। হ্যাঁ, আপনার বিভিন্ন দেশ তাদের ডিসিশন মেকিংয়ে ভয় পাচ্ছে যে এটা, যেমন কত ধরনের আপনার মব জাস্টিস এটা সেটা হচ্ছিল, তো ওইসব কারণে বায়াররা একটু স্কেয়ার্ড ছিল। কিন্তু তারপরেও যেহেতু আমাদের ব্যবসায়ীরা উদ্যোগেই সবসময় এগুলি বায়ারের সাথে কানেক্টিভিটি, ভেরি ক্লোজ কানেকশান এবং দীর্ঘদিনের রিলেশন, এটা আমাদের গার্মেন্টস অনেক দীর্ঘ সময়ের। তো এটার ওই ব্যক্তিক পর্যায়ে রিলেশন দিয়ে প্রত্যেকের বায়ারকে ম্যানেজ করেই ওই অর্ডারগুলি আবার ফিরিয়ে আনতেছে। এখন বাংলাদেশে অর্ডার ফ্লো কিন্তু বেটার কম্পারেটিভলি। আপনার যেই এই 5ই আগস্টের পরে যে একটা স্লোডাউন হয়েছিল, এখন কিন্তু আবার পিক করছে। এবং আমেরিকার এই আপনার ট্যারিফ ইম্পোজের কারণেও যে এইরকম একটা হচ্ছে, নেগেটিভ আসতেছিল, এখনও আছে, ওইটা যায় না, ওইটা রেশ যায় না, এবং এটাকে একটা সেটেল ডাউন করতে হবে। ট্যারিফ নিয়ে আমাদের যে প্রস্তাবনা ছিল 3 মাসের জন্য স্টপ করা, ওটা করছে, কিন্তু এর মধ্যেই কিন্তু আমাদের নেগোশিয়েট করে এটাকে একটা সহনীয় পর্যায়ে রাখতে হবে, যে এটা ট্যারিফটা যেন কমের দিকে থাকে। আমাদের যারা কম্পিটিটর কান্ট্রি, ভিয়েতনাম, কম্বোডিয়া, চায়না, দে আর নট আওয়ার কম্পিটিটর ইউ ক্যান সে। কারণ জিও পলিটিক্সের কারণে এই চায়নার প্রতি একটা আছে। তো ওই সুযোগগুলি আমাদের কাজে লাগাতে হবে, এবং আমাদের ইন্ডাস্ট্রি রেডি আছে যে এটা যদি আমরা এখন যদি ডাবলও করি, ঠিক আছে, আমাদের ফ্যাক্টরিগুলির ওই ক্যাপাবিলিটি আছে যে এই সময়ের মধ্যে আমরা ওই অর্ডারগুলি আমাদের এখানে পারফর্ম করতে পারব। এবং আমাদের যে বিজিএমে আমরা ফারুক ভাইয়ের যে টার্ম ছিল, ফারুক হাসান, ওনার সময়টাতে আমাদের প্ল্যান করা হয়েছিল যে 2030-তে আমাদের 100 বিলিয়ন আমরা অ্যাচিভ করব গার্মেন্ট আরএমজিতে। তো ওইটা যদি আমরা ওই লক্ষ্যে যদি আমরা যাই, আমাদের দেখেন যে এখন গ্রিন ফ্যাক্টরি হচ্ছে ওয়ার্ল্ডের সেরা গ্রিন ফ্যাক্টরি কান্ট্রি। আমাদের মতো এত গ্রিন ফ্যাক্টরি সারা ওয়ার্ল্ডে, এবং আউট অফ 10 উই আর 8, 8টাই হচ্ছে বাংলাদেশে ওয়ার্ল্ডের বেস্ট 10টা ফ্যাক্টরির মধ্যে। এরকম 100-এর মধ্যে 50+ হচ্ছে আমরা। সচরাচর যেটা দেখতে পাই যে কোনো ক্রাইসিসে সাধারণত তৈরি পোশাক খাতের যারা উদ্যোক্তা তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়েন, আপনি অনেক ইতিবাচক। এইটা কেন?
কিভাবে? সত্যি কথা হচ্ছে আমাদের গার্মেন্টসে আমরা দেখছি যখন আমরা এই ট্রেডে আসিও নাই, তার আগে থেকেই দেখেছি গার্মেন্টসে কিন্তু প্রতিনিয়ত চ্যালেঞ্জ থাকে। গভর্নমেন্টের সমস্যা হয়েছে, একটা বায়ার স্ক্যায়ার্ড হয়ে যাচ্ছে। আমাদের রাজনৈতিক আন্দোলনগুলি হচ্ছে, পেট্রোল বোম এটা সেটা হচ্ছে, তখনও বায়ার স্ক্যায়ার্ড হয়ে যাচ্ছে। তখন কিন্তু গার্মেন্টস সেক্টর না, বায়ার আসে না। বায়ার ভাবে যাবো না, দে আর নট সেফ। আর তারপরে যখন ধরেন আমাদের যে 5ই আগস্টের এই পরবর্তী এই সময়টার মধ্যে বায়াররা খুবই ছিল যে আরে না জানি কি হয় না হয় এইসবে, বা পলিটিক্যাল আনস্টেবিলিটি থাকবে, এখানে মনে করা যাবে না। কিন্তু আমরা কিন্তু এই অল্প কিছু ফ্যাক্টরি আপনার আশুলিয়া জোনে ডিস্টার্বড হয়েছে অ্যারাউন্ড 29-30, কিন্তু বাকি ফ্যাক্টরি সারা দেশে কিন্তু পারফর্ম করছে। বায়ারা বলছে না, অল্প কিছু ফ্যাক্টরি এরা আমরা বুঝাইতে পারছি না এই জোনটাতে একটু সমস্যা হয়েছে, এখন ওই জোনটাও স্টেবল, এখন কিন্তু ওই ফ্যাক্টরিগুলি রানিং আছে ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলি। তো এখন ওই প্রেক্ষিতে বায়াররা কিন্তু আবার বুঝতে পারছে না দে আর সেফ। এবং আমরা বাংলাদেশের ফ্যাক্টরিগুলি যতটা কমিটেড এবং বায়ারকে রেসপেক্ট করে ডেলিভারি এবং কোয়ালিটিতে, এই ভরসার জায়গাটা বায়ারদের আছে যে না বাংলাদেশ আমরা সেফ। হ্যাঁ, এই কারণে এখনও দেখেন যে এই টাফ টাইমও অর্ডার ফ্লো কিন্তু বাংলাদেশে আসছে, এবং আমেরিকান প্রচুর বায়ার বাংলাদেশে প্রচুর ইনকোয়ারি নিয়ে আসতেছে। তো এই সুযোগটা আমার কাজে লাগাইতে হবে। সালাউদ্দিন চৌধুরী, আপনিও দেখলাম খুবই আশাবাদী আপনার খাত নিয়ে এবং আপনার ব্যবসা নিয়ে। আমি একটু জানতে চাই যে আপনি কি মনে করেন যেই বায়াররা চলে গেছে বা যেই বায়াররা এখন আর আগ্রহী না বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে, তাদেরকে ফিরিয়ে আনা যাবে? অবশ্যই। আমি নিজেও কিন্তু 5 তারিখে পরে সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, শ্রমিক ভাই বোন বলেন, সবাইকে নিয়ে মাঠে ছিলাম। 5 তারিখের পরে সঞ্জয় দ্বারা দেখেছে, বিজেপি থেকে দেখেছে যে আমি কিন্তু 2-3 মাস প্রচুর ব্যস্ত ছিলাম তাদের সাথে। কীভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আমার কথা হয়েছিল, সেও আমাকে জিজ্ঞেস করেছে কী অবস্থা। তো যে একটা পরিস্থিতি ছিল যে বহিরাগতরা এসে যেই ফ্যাক্টরিগুলো রানিং চলতেছিল সেগুলো বন্ধ করে দিচ্ছিল, বা বিভিন্নভাবে আঘাত হচ্ছিল ফ্যাক্টরির উপর, শ্রমিকদের উপর। অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রেখেছিল, লে অফ করে ফেলেছিল, বন্ধ হয়ে গেছিলো সাময়িকভাবে। বাইরেও শঙ্কিত হয়ে গেছিলো, আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ধন্যবাদ দেবো আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ, শিল্প পুলিশও যারা আছে সবাই মিলে, শ্রমিক ভাই বোনরাও কিন্তু যারা কাজ করতে চায়, শ্রমিকরা কিন্তু ভাই বোন বরাবরই কাজ করতে চায়, তারা কিন্তু যারা রিয়েল শ্রমিক তারা কিন্তু ভায়োলেন্সে যেতে চায় না। সো বহিরাগত একটা চক্র ছিল, অনেক গুজব রটানোর একটা ব্যবস্থা ছিল, সেই জায়গা থেকে আমরা বের হয়ে এসেছি। সঞ্জয় দা যেটা বললো, আমরা বায়ারদের সাথে কমিউনিকেশন করেছি যে চিন্তা হওয়ার কিছু নাই, এটা সাময়িক একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, বাট এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমরা মালিকরা যথেষ্ট সচেতন, আমরা নিজেরাও ভলান্টিয়ার দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করেছি। কিছু প্রতিষ্ঠান তো বন্ধ হয়েছে, হ্যাঁ, পরবর্তীতে কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। সেই প্রতিষ্ঠানের যে শ্রমিকরা তারা এখন কি অবস্থায় আছে আপনারা কি জানেন? আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি একটা প্রতিষ্ঠান আমাদের এখানে বন্ধ হয়েছিল, আমি নাম বললাম, সেখান থেকে 800 শ্রমিক বেকার হয়ে গেছে। সো আমরা চিন্তা করলাম শিল্প পুলিশের এসপি মহোদয় সহ কয়েকজন মালিক মিলে, যে আমি নিজেও সেটার মিটিংয়ে ছিলাম, যে ওই 800 শ্রমিকরা 8টা ফ্যাক্টরি আমরা 100 জন করে নিয়ে নিব। আমিও নিজে 100 শ্রমিককে নিয়ে নিয়েছি। সো আমরা মনে করি যে শ্রমিক বেকার হয়েছে, সাথে সাথে শ্রমিকদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা হয়েছে। তবে এই আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু কাজ করেছে, আমরা কাজ করেছি, এখন যেহেতু সিকিউরিটি ভালো, সিকিউরিটি প্রবলেম ফার্দার যাতে সমস্যা না হয় সেটা নিয়ে আমাদের সজাগ থাকতে হবে। নাহলে কিন্তু বারে বারে যে আমরা আনএমপ্লয়মেন্ট হলে সেই শ্রমিকগুলোকে কিন্তু একসময় ঝরে পড়বে। সবসময় কিন্তু তাদেরকে আবার নতুন করে যে এমপ্লয়মেন্ট চাকরি ব্যবস্থা আমরা করতে পারবো সেটা আমরা গ্যারান্টি দিতে পারবো না। সো আমরা চিন্তা করবো যে সরকার সহ যাতে আর কোনো সিকিউরিটি প্রবলেম না হয়। সিচুয়েশন ভালো, আশা করি ভালো হচ্ছে। বাইরেও আমাদের ওই যে সঞ্জয় দা দলের যেটা বললো, আমরা সরাসরি যোগাযোগ করেছি। আমি নিজেও আন্তর্জাতিক অ্যাপারেল ফেডারেশনের সদস্য, সেই প্রেসিডেন্ট আমাকে মেসেজ দিয়েছে, আমিও তাদেরকে বলেছি, তারাও বলেছে না আমরা বাংলাদেশের পাশে থাকবো, বাংলাদেশের পাশে আছি। তারা খুবই ইতিবাচক, এবং আমরা বিভিন্ন অ্যাম্বাসেডরের সাথে আমরা কথা বলেছি, এবং তারাও দেখেছি যে ইতিবাচক তারা, যে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের পোশাক শিল্পের ব্যাপারে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের প্রতিদ্বন্দ্বী আছে, আমাদের নিজেদের জায়গা থেকে আসলে আমরা কি উন্নতি করতে পারি, কিংবা যদি বলেন যে শ্রমিক পরিস্থিতি নিয়ে আপনি যেটা বললেন, এইখানে আমরা কি কাজ করতে পারি বা কি উদ্যোগ নিতে পারি যাতে মালিক এবং শ্রমিকের ভেতরে দূরত্বটা কমে, এক, আর দ্বিতীয়ত আমাদের যে এখনকার প্রোডাকশন তার কোয়ালিটি এবং তার গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বেশি বাড়ে। আমাদের দেশের যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটে সবসময় আমাদের পলিটিশিয়ানদের মাথায় রাখতে হবে যে আমাদের একমাত্র সেক্টর হচ্ছে গার্মেন্ট সেক্টর, আমাদের যেটা ফরেন কারেন্সি আর্ন করে, আর তার পাশে আছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা। তো এইখানে আমাদের যেহেতু কর্মসংস্থানের মেইন জায়গা, আমার ফরেন কারেন্সি আর্নিংয়ের মেইন জায়গা হচ্ছে গার্মেন্ট সেক্টর, এটার জন্য সমস্ত রাজনীতির ঊর্ধ্বে থাকে। আর ইন জেনারেল গার্মেন্টস ওয়ার্কাররা আনরেস্ট করে খুবই কম। হ্যাঁ,
যেগুলি হয় বাইরের ইনফ্লুয়েশন বেশি থাকে, বিভিন্ন ধরনের উস্কানি এটা সেটা থাকে। তো ওইসব কারণে দেখা যায় যে ফ্যাক্টরিগুলিতে আনরেস্ট তৈরি হয়। আর ফ্যাক্টরির ভিতরকার ইন জেনারেল আমার যত জায়গায় দেখছি এগুলি হলো ইভেন ধরেন এই যে এর আগেও অনেক ফ্যাক্টরি বেতন দিতে পারে নাই, এখন দেখবেন যে 1 মাস বেতন না দিতে পারলে ওই ফ্যাক্টরিতে গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে। মানে একটা ক্লু খুঁজে বের করা যায় একটা আনরেস্ট তৈরি করার মতো। ওই জায়গাগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে সিক ফ্যাক্টরি হইতেই পারে, একটা ব্যবসা সে সবসময় রান ভালো করবে। আপনি অনেক ব্যবসা আছে যারা হয়ে গেছে, আবার নতুন নতুন ব্যবসা হয়েছে। আমাদের ধরেন 300 কতটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, 314টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, এর মধ্যে 318টা নতুন ফ্যাক্টরি নতুন লাইসেন্স নিচ্ছে, আরও 4টা বেশি নিচ্ছে। তো ওই রকম নতুন এন্টারপ্রেনার আসতেছে। তো এটা আসবে যাবে এরকম হবে, এর মানে একটা ফ্যাক্টরিতে যদি সমস্যা হয় এই কারণে অন্য ফ্যাক্টরিকেও এটাকে নিয়ে এফেক্ট করতে হবে, এইরকমটা যেন না হয়। এই ফ্যাক্টরিতে সমস্যা হয়েছে, গভর্নমেন্ট ইনভলভ হয়ে তাদেরকে হেল্প করে আবার তাকে ব্যবসায় ট্র্যাকে আনা যায় কিনা ওই রকম সুযোগ দিতে হবে। আপনি যদি দেখেন যে বাইরের দেশে যেসব প্রতিষ্ঠান বা রিটেইলাররা এই করোনা থেকে শুরু করে এই সময়গুলিতে যে অনেকেই ব্যাংক্রাপসির জন্য অ্যাপ্লাই করছে এবং ওই জায়গা থেকে নতুন ইনভেস্টর দিয়ে করে ওদের ওই ব্র্যান্ডগুলিকে ঘুরে দাঁড়িয়েছে অনেকেই, হ্যাঁ, ওই পরিস্থিতিতে। তো আমাদেরও যখন এইরকম টাফ সিচুয়েশন আসবে, গার্মেন্টস সেক্টরে যেসব ফ্যাক্টরিগুলিতে একটু নড়বড়ের অবস্থা আসবে, সিক হইতে থাকবে, ওইখানে নিউ ইনভেস্টর হোক, গভর্নমেন্টের প্রণোদনা হোক, ব্যাংকের ওই রকমভাবে বিভিন্নভাবে পলিসি সাপোর্ট দিতে হবে যে যারা এরকম সিক হইতে দে পারফর্ম ভেরি ওয়েল, কিন্তু এক সময় যেটা ভালো করছে এখন নিশ্চয়ই কোনো না কোনো কারণে সে একটু পিছিয়ে গেছে, ওই যে পিছিয়ে থাকার যেই অংশটা ওইটাকে তাকে রিকভারি করার সুযোগ করে দিতে হবে। সেটা কিভাবে করা যাবে আপনার কি মনে হয়? না, এটা হলো পলিসি সাপোর্ট। আপনার ব্যবসা বান্ধব, গভর্নমেন্টকে সবসময় ব্যবসা বান্ধব হইতে হবে। অনেকে বলে যে এই গার্মেন্টস সেক্টর অনেক ফেসিলিটি নিচ্ছে, কত দিচ্ছে আর কত নিচ্ছে সেটা দেখেন। এই গার্মেন্টস সেক্টর যদি না আসতো বাংলাদেশে, এত এক্সপ্লোর না করতো, আমাদের যে যত কিছু দেখেন এত চাকচক্যতা, এই জিনিসটা হইতো না। অল্টারনেটিভ আমাদের কোনো কিছুই তৈরি হয়নি। এর মানে একমাত্র গার্মেন্টস সেক্টরে এটা হয়েছে বলে আমাদের এত এমপ্লয়মেন্ট হয়েছে। আমাদের যে এতগুলি ব্যাংক, গার্মেন্টস সেক্টর বাদ দেন সব ব্যাংক কলাপস করবে, এত ইন্স্যুরেন্স কোম্পানি সব কলাপস করবে, এত রেস্টুরেন্ট এটা সেটা হচ্ছে, যে এত কর্মসংস্থান, এগুলো হলো আপনি বলতে পারেন এটাই একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। যে এত যে রেস্টুরেন্ট এত কিছু হয়েছে, মানুষ খাচ্ছে রেস্টুরেন্টে গিয়ে, এই টাকা পাচ্ছে কোথায়? মানে তার আর্নিং আছে, আয় হচ্ছে। আপনার একটা গার্মেন্টস হওয়ার সাথে সাথে এইটা সারাউন্ডিংয়ে দেখেন যে কি হয়। যেমন ধর আমার যে এলাকা ফ্যাক্টরিটা, একটা ইকোসিস্টেম তৈরি হয়ে যায়। হ্যাঁ, ওখানে আপনার আমার ফ্যাক্টরি যখন করি ওখানে সব গ্রাম, কোনো কিছু নাই, একদম মেইন রাস্তার উপরে। এইটা সারাউন্ডিংয়ে অনেক বিল্ডিং হয়েছে, ওখানে অনেকগুলি, এখানে আমাদের এমপ্লয়িরা থাকে, ওয়ার্কাররা থাকে। তারপরে এইটা কেন্দ্রিক আরও কিছু দোকানপাট হয়েছে, ওইটা কেন্দ্রিক ওখানকার বাজার ঘাটগুলিতে লোকজনের কেনাকাটার বাড়ছে। যে এই বাজার ছিল বারুইপাড়া বাজার, ওখানে গিয়ে দেখেন যে ওখানকার ইকোনমি চেঞ্জ আসছে, হ্যাঁ, ওখানকার মানুষের আয়ের কতগুলি উৎস তৈরি হয়েছে। তো এরকম করে প্রত্যেকটা ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রিয়াল জোন যেখানেই হয়েছে, ওই এলাকা জমির দাম থেকে শুরু করে সব কিছু সব ক্ষেত্রেই উন্নতি হয়েছে। তো এটা হলো এমন একটা জিনিস যে যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, সাথে সাথে এটা সারাউন্ডিংয়ে আরও অনেক ব্যবসা তৈরি, আর্থসামাজিক উন্নয়ন হবে। আর্থসামাজিক উন্নয়নের কথায় আমাদের এই প্রশ্নটা চলে আসে, সেটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে আমাদের এই যে শিল্প, রপ্তানি, এই সব কিছুর ভিতরে আরও কীভাবে সম্পৃক্ত করা যায় এই সম্পর্কে একটু বলুন। আপনারা জানেন 40 লক্ষ শ্রমিক এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোটি কোটি মানুষ এখানে কর্মসংস্থান করছে, সাপ্লাই চেইনের মাধ্যমে, দাদা বললেন ব্যাংকের মাধ্যমে। তারপর আমরা যেখানে একটা শিল্প পার্ক করলাম, সেখানে কিন্তু একসময় গ্যানাম ছিল, সেখানে পার্ক হওয়ার পরে সেখানে কিন্তু প্রায় 20,000 লোকের কর্মসংস্থান। প্রত্যক্ষ পরোক্ষভাবে সেখানে দোকানপাট থেকে শুরু করে স্কুল কলেজ হয়েছে, সেই শ্রমিকদের কেন্দ্র করে সেখানে দোকানপাট হয়েছে, স্কুল কলেজ হয়েছে, মার্কেট হয়েছে, তারপর সেখানে মসজিদ মাদ্রাসা হয়েছে, সেখানে কর্মসংস্থানে আরও অনেক ব্যাপক কিন্তু ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সো সেই ক্ষেত্রে আর্থসামাজিক ক্ষেত্রে একটা ইন্ডাস্ট্রি বা পোশাক শিল্প ব্যাপক ভূমিকা রাখে। আপনি যেটা আগে বলেছিলেন যে আন্তর্জাতিকভাবে আমরা কীভাবে আর গ্রহণযোগ্যতা করতে পারি, সেটা আমি একটু বলে নিই। যে আমাদের যে আপনার সে বলেছে 200-র উপরে কিন্তু গ্রিন ফ্যাক্টরি, লিড সার্টিফাইড ফ্যাক্টরি। আমার নিজের ফ্যাক্টরি কিন্তু আমি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বলেন, ERP সফটওয়্যারের মাধ্যমে আমি মনিটরিং করছি। আমার কিন্তু অটো ক্যাট মেশিনটা অটো ক্যাট মেশিন যেটা, সেটা অটো। আস্তে আস্তে কিন্তু আমিও কিন্তু পরিবেশ বান্ধবের দিকে যাচ্ছি।
আমরা কিন্তু সুরক্ষা, শ্রমিকের সুরক্ষার কথা চিন্তা করি বরাবরই, সেটা বায়ারও চিন্তা করে। আমার কিন্তু ট্রেনিং সেন্টার আছে, আমি মার্চেন্ডাইজিং থেকে শুরু করে অপারেটর তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করি। সেই জিনিসগুলো কিন্তু বায়াররা একটা জায়গায় অর্ডার প্লেস করার আগে সেইগুলো দেখে। এবং আমাদের এখানে RSC আছে, নিরাপদ সংস্থা, অ্যাকাউন্ট ছিল একসময়, তারাও কিন্তু সেটা পর্যবেক্ষণ করে। আন্তর্জাতিক সংস্থা ILO তারাও কিন্তু এগুলো মনিটর করে এখন। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমরা গ্রিন ফ্যাক্টরি করতেছি, আমরা শ্রমিকের সুরক্ষার কথা চিন্তা করছি, আমরা যেভাবে বেতন দেওয়া যায় সঠিকভাবে সেই চিন্তাগুলো করছি। তারপর আমি একটু বলি যে দাদা যেটা বলো, অনেকে এফেক্টেড হয়ে যায়, কারণ বিগত কোভিড থেকে শুরু করে ভূ রাজনৈতিক দ্বন্দ্ব, যুদ্ধ বিগ্রহ, আবার বিভিন্ন কিছু আমাদের দেশের প্রেক্ষাপট, বিভিন্ন কারণে কিন্তু অনেক ভালো উদ্যোক্তা ঝরে পড়েছে। সো যেটা বললেও যে অন্যান্য দেশে সেটা তাদেরকে বের করে আনার ব্যবস্থা করতেছে। আমরাও সরকারের কাছে আশা করব, এই সরকার ব্যবসা বান্ধব, তারা অনেক চিন্তা করছে বিনিয়োগ আনার জন্য। আমাদের যারা ভালো উদ্যোক্তা, যারা বিপদে পড়ে প্রেক্ষাপট একটার পর একটার কারণে ক্ষতিগ্রস্ত, তাদেরকে কীভাবে নীতি সহায়তা দেওয়া যায়, তাদের সুদ মৌকুব করে তাদেরকে যদি ব্যাংকিংটাই করা যায়। ব্যাংকিংয়ে প্রবলেম হয় আমাদের, পোর্টে অনেক প্রবলেম আপনারা জানেন। সেই পোর্টগুলো একটু আগে যেটা মেনশন করলাম, দ্রুত যেইভাবে অনলাইনে করা যায় কাজগুলো, আমলাতান্ত্রিক জটিলতা বের হতে হবে, একটা ট্রেড লাইসেন্স করতে সময় লাগে, সেইগুলোকে কীভাবে দ্রুত করা যায় সেইগুলো ব্যবস্থা করতে হবে। আর পাশাপাশি আমরা আন্তর্জাতিক মানে করার জন্য ফ্যাক্টরিগুলোকে যথেষ্ট আমরা বিনিয়োগ করছি। আমরা কষ্টের মধ্যে হলেও আমরা প্রাইস কম পাচ্ছি, তারপর আমরা বিনিয়োগ করার চেষ্টা করছি। শ্রমিকের সুরক্ষা কীভাবে দেওয়া যায়, শ্রমিকের বেতনগুলো অন টাইমে দেওয়া যায়, সেইগুলো নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি আপনি ওই যেটা পরে বললেন আবার যে আর্থসামাজিক উন্নয়ন, যেটা আমরা বললাম যে একটা প্রতিষ্ঠান হওয়া, যে মানে একটা এরিয়ার উন্নয়ন হয়, সেখানে পরোক্ষভাবে দোকান মার্কেট করে, স্কুল কলেজ করে, শ্রমিক সহ যারা আছে লোকাল, তারা কিন্তু উন্নত হয়। সো সেই ক্ষেত্রে আমি মনে করবো যে পোশাক শিল্পের অবদান আমাদের দেশে অনেক, এবং সেটা আরও অনেক কিছু দেওয়ার আছে সামনে। আপনারা কি মনে করেন যে বাংলাদেশ সস্তা শ্রমের উৎস হিসেবে এখন যেরকম পরিচিত, সেই পরিচয়টা থেকে বের হয়ে আসতে পারবে? এটা অবশ্যই। আমরা BGME থেকেও অনেক ধরনের উদ্যোগ নিচ্ছে, এবং প্রত্যেকটা ফ্যাক্টরিকে এদেরকে ইনফর্ম করা হয়েছে যে আমাদের মার্কেট এখন কোন জায়গায় আছে। একটা সময় ছিল কটন বেজ ওয়ার্ল্ড, ঠিক আছে, 75% কটন কিন্তু, আর 25% ছিল নন কটন সিনথেটিক ফ্যাব্রিক। এখন এটা উল্টা হয়ে গেছে, তা ওয়ার্ল্ড হয়ে গেছে 75% হয়ে গেছিলো সিনথেটিকের উপরে, আর কটন বেজ হয়ে গেছে 25%। তো ওই রকম জায়গাটাকে আমরা এই দিনে দিনে আপনার এখন প্রচুর ফ্যাক্টরি আছে। যেমন ধরেন আমার লঞ্জারি ফ্যাক্টরি হাতে কোনো আগে 10-15টা ছিল, এখন 150+। তারপরে আপনার জ্যাকেট ফ্যাক্টরি ছিল হাতে গোনা কয়েকটা, এখন অনেক জ্যাকেট, হাই ভ্যালু প্রোডাক্ট জ্যাকেট। তো এক একটা জ্যাকেটের দাম 30, 40, 100, 150, 200, এরকম $300। তো ওই রকম হাই ভ্যালু প্রোডাক্টের দিকে আমাদের দেশ যাচ্ছে। তো আস্তে আস্তে যখন আমাদের তো অনেক বড় এক্সপিরিয়েন্স, তো আমরা এখন ওই রকম ভ্যালু অ্যাডিড যেসব আইটেমগুলি আছে আমাদের BGME থেকে এনকারেজ করতেছে, আমরা আর বেসিকের মধ্যে না থেকে আস্তে আস্তে আমরা অ্যাডাপ্ট করা। যেমন আপনি আমাদের ফ্যাক্টরিতে আমরা অলমোস্ট 40-60 লাইক দিস, যে আগে যেটা ছিল 75% হলো কটন বেজ, এখন আমাদের মেবি 60% কটন বেজ, 40% নন কটন। হ্যাঁ, ওখানে সিনথেটিক মাইক্রোফ্যাব্রিক থেকে শুরু করে ওই রকম পলিস্টার, পলিমাইড, ওইসব ফ্যাব্রিকগুলি আছে। সামগ্রিকভাবে আপনাদের এই তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ কি যদি জিজ্ঞেস করি এক কথায়? আমার মতে আমরা অনেক কাল এটাকে বহন করে যেতে, যতক্ষণ না পর্যন্ত আমরা উন্নত দেশে যতক্ষণ পর্যন্ত আমরা উপনীত না হচ্ছি, ততকাল এটা আমাদের কাছ থেকে যাবে না। আর আমাদের একটা বড় সুবিধা হচ্ছে যে আমাদের দেশে এবং মানে কর্মক্ষম লোকের সংখ্যা অনেক বেশি। বাইরের দেশে যেমন ধরেন বয়স্ক লোকের একটা বার্ডেন হিউজ, ইয়াং জেনারেশন অনেক কম, আর আমাদের হলো ইয়াং জেনারেশনটা ম্যাক্সিমাম। তৈরি পোশাক খাতের সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে আপনার ভাবনা জানতে চাই। আমাদের দেশে আমি জাস্ট এক লাইনে বলে দিচ্ছি, চ্যালেঞ্জ আমাদের দেশে হলো জ্বালানি সংকট। আমরা ভুগছি জ্বালানি সংকট, সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। জ্বালানি সংকট, আমাদের দেশের শ্রমিকের সুরক্ষার জন্য যে পরিবেশগত, সেটা আমরা নিয়ে কাজ করছি। আমাদের দেশে ফেয়ার প্রাইস, যেটা আমাদের উদ্যোক্তারও সেটা সরকারের সাথে কাজ করতে হবে। ফেয়ার প্রাইস নিয়ে টেকানোর জন্য, টেকসই একটা পোশাক শিল্পের জন্য আমাদের দক্ষ শ্রমিকের দরকার, আরও টেকসই দক্ষ শ্রমিক এবং টেকসই পোশাক শিল্প দরকার। ব্যাংকিং ব্যবস্থা, পোর্ট যেটা বললাম, ভালো পোর্ট, শক্তিশালী পোর্ট, আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ডের পোর্ট দরকার, বন্দরগুলো দরকার। সাথে সাথে আমাদের এখান থেকে আমরা শিপমেন্ট করতে পারি, আমলাতান্ত্রিক জটিলতা কম হয়। সেই চ্যালেঞ্জগুলো যদি আমরা অতিক্রম করতে পারি, আমি কয়েকদিন আগে এক চ্যানেলে বলেছিলাম বাংলাদেশে পোশাক শিল্প অনেক অবদান রেখেছে। ইনশাল্লাহ আমরা মনে করি আরও 50 বছর বাংলাদেশে পোশাক শিল্প অবদান রাখবে। অনেক ধন্যবাদ সালাউদ্দিন চৌধুরী, অনেক ধন্যবাদ সঞ্জয় কুমার নাহা। দর্শক, এই ছিল আমাদের অনুষ্ঠান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, শুভকামনা রইল।